আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার ভাই বোন বন্ধু বান্ধব বা আওয়ামী সমর্থিত আওয়ামী পরিবারের সন্তান এবং দেশের আপামর জনসাধারণ, আপনাদের সকলের হয়তো মন খারাপ হয়ে আছে। হয়তো কেন বলছি জানেন? যে এই ধরনের একটা রায় যে আসবে, এটা আপনি আমি আমরা সকলেই জানতাম ফরমেশে রায়ই আসবে। এর বাইরে কিছু আসবে বলে তো মনে করেন না মনে, নাকি আপনারা মনে করেছিলেন যে এই কোর্ট শেখ হাসিনাকে বেকসুর খালাস দিবে এবং অর্ডার দিয়ে দিবে যে না উনি প্রধানমন্ত্রী? এটা কি ভেবেছিলেন ভাই? ভাবেননি তো না? যদি আপনি না ভাবেন তাহলে আপনি সঠিক পথে আছেন। কারণ এই ধরনের এই জঙ্গি কোর্ট বাই আইসিটি, জুলাই সিডিআই, এই কোর্ট থেকে যে এই রায় আসবে এটা তো আমি আপনি আমরা সবাই জানতাম, জানতাম না? আমি গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রায় দুই প্রকার হতে পারে, একটা তো ফাঁসির রায় দিয়ে দিতে পারে, আর একটা হচ্ছে যাবজ্জীবন। তো ফাঁসির রায়টাই দিল। তার কারণ হচ্ছে যে এরা মনে হয় আপনার ওই রিস্কে আর যাইতে চায় না। বুঝতে পারছেন? রিস্কে হয়তো যাইতে চায় না। আবার ওই যে দেখছেন নাকি শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী, উনি খুব হাসি হাসি, এই যে দেখেন ছবিটা দেখেন, যে হাসি হাসি চেহারায় যদি উনি খালাস পেতেন তাহলে আমি খুশি হইতাম, এই রায়ে আমি মর্মাহত। একটা মর্মাহত ব্যক্তির চেহারা কি এরকম? আমি হাসি হাসি, হ্যাঁ 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 আমি মর্মাহত ভাই। কিন্তু আমরা খুশি ভাই। আপনি যদি বলেন যে আমি কেন খুশি, আমি খুশি ভাই। কারণ হচ্ছে এই রায় একদম বরাবর রায় দিয়েছেন ওনারা। কারণ এই রায় না দিলে হয়তো বলতে পারতেন যে আরে দেখছেন তো আমরা তো সঠিক বিচার করেছি না, এইটাই দিবেন। দুইজনের ফাঁসি, একজনের 5 বছর কারাদণ্ড, তো আরো 240 মামলারও ফাঁসি হবে। তো দেখা যাক কতদিন আপনারা ফাঁসি দিতে পারেন আর কতদিন আমরাও ঝুলতে পারি। তো রায় কার্যকর হবে নাকি? কিভাবে রায় কার্যকর করবেন? আপনাদের লোক তো নাই। জামাতি রায়ে এখন শেখ হাসিনা চায়ের কাপে চা খাইতে খাইতে বলে তোমার যা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিবৃতিও দিয়েছেন, কিন্তু সে বিবৃতিগুলো আপনার ফেসবুকের বিভিন্ন পেজে পাচ্ছেন। তো আমি ভিডিও হয়তো লম্বা হয়ে যাবে এত বিবৃতি দিতে গেলে, যার কারণে আমি বিবৃতিগুলো না দেওয়ারই চিন্তা করেছি। আবার আপনারা অনেকে খুশি না যে এই যে 32 নম্বরের 75% তো ভেঙে ফেলেছিল, বাকি 25% আজকে ভাঙেনি, ভাঙতে পারেনি। প্রাণ প্রিয় সেনাবাহিনী এবং পুলিশ ব্যাপক মারধর করেছে, এতে কি খুশি? খুশি হওয়ার দরকার নেই, এটা একটা নাটক। এটাও আর একটা নাটক। তাই আমার ওই যে হেডলাইন ব্যানারটাতে দিয়েছি, নাটক কম করো প্রিয়। এটাও যে নাটক, এটা বুঝতে পারছেন? আরে ভাই, এটা যদি ভাঙ্গা থেকে রক্ষা করতে হতো তাহলে তো সেদিন প্রথম যেদিন ভাঙতে চাইছিল সেদিনই তো এই পুলিশ বিডিআর পিড়াইলে কি একটাও খালি থাকতো না। সেদিন দাঁড়ায়নি, সেদিন ওনারা ভাঙতে দিয়েছে, ভাঙো ভাঙো ভাঙো। ওনারাই উস্কানি দিচ্ছে। সেনাবাহিনী আইসা চলে গেছে না? আজকে আবার দেখছেন তো সেনাবাহিনী আইসা ওই যে যেই বুলডোজার আনছে সেইটা ভাঙতেছে, পোলা পাইন্ডে পিটাইতেছে। এটা হচ্ছে আপনাদের একটু খুশি রাখতেছে, মানে আপনারা একটু খুশি থাকেন যেন আপনাদের একটা জিনিস তো বাঁচাইছি, নেত্রীরা ফাঁসির রায় দিয়ে দিছি, এদিকে 32 নম্বরের ভাঙা অংশ বাঁচাই। তো ভাই 32 নম্বর বাকি অংশ ভাইয়া ফেলাইলো আমার কি? ভাইয়া তোরা দরকারে ওখানের মাটি 200 ফিট মাটি তুলে নিয়ে যা, গর্ত করে দে, কোনো সমস্যা নাই। ওই বাড়ি আবার হবে। আর ওই বাড়ি যত ভাঙবি তত আমার লাভ, আপনার লাভ, আওয়ামী লীগের লাভ। কারণ ওই বাড়ির ভাঙ্গার যে ধুলিকণা সারা বাংলাদেশে গেছে, ওই বাড়ির প্রতিটি বালুকণা সারা বাংলাদেশের প্রতিটা জনগণের হৃদয়ে গেছে। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে বঙ্গবন্ধু যদি পাকিস্তানি কারাগারে মারা যেত তাহলে বাংলাদেশের প্রতিটা বাসায় একটা করে ওনার ওই কবর লাগাইতো, মানে আর্টিফিশিয়াল কবর বানায়, মানে প্রতিটা বাড়িতে একটা কোণা রাখতো যে এইটা হচ্ছে বঙ্গবন্ধুর কবর। কিন্তু দুর্ভাগ্য, উনি এই বেইমানের জাতের, এই বেইমানের এই দেশে, যে দেশ স্বাধীন করেছেন সেই দেশেই মারা গিয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে। তো ঠিক এখন যেটা ভাঙতেছো চুটতেছো, এই বঙ্গবন্ধু বাড়িটা ভাঙো, কোনো সমস্যা নেই, ভেঙে ফেলো। আর যা আছে এটা ভাঙলো কি আর না ভাঙলো এটা ভাঙো, কোনো সমস্যা নাই। এই বাড়ি না শুধু, এই জায়গা না শুধু, সারা বাংলাদেশের প্রতিটা এরিয়ায় এরপরে 32 নম্বর করবো।
আর আপনারা খুশি মনে এখন 32 নম্বর ভাঙতে পারতেছেন, আজকে এগুলো দিচ্ছেন। এগুলা কেন দিচ্ছেন ভাই? আপনার দেওয়া উচিত যে গ্রামীণ ব্যাংক কোন কোন জায়গায় আছে, আপনার কোন কোন এলাকায় ছবি সহ দেন। এই এলাকার এই রোডে এইখানে গ্রামীণ ব্যাংক, এইখানে গ্রামীণ টাওয়ার, এই রাস্তা দিয়ে বের হওয়া যায়, এই রাস্তা দিয়ে ঢুকা যায়, টোটাল ডায়াগ্রাম আইকা দেন। ইন্টারনেটে আঁকতে না পারলে কলম দিয়ে আইকা দেন, কলম দিয়ে আইকা দেন। 2-4টা দোকানের নাম দিয়ে দেন, যাতে যে কেউ বুঝে যে এটা অমুক দোকানের এই সাইড দিয়ে ঢুকতে হবে, এদিক দিয়ে ঢুকতে হবে। পারলে 2-4টা ছবি তুলে তুলে দেন যে এর আশপাশে এই জিনিস আছে, এই রাস্তা দিয়ে বাইরে আছে, এই রাস্তা দিয়ে ঢুকা যায়, কোন রাস্তায় গেলে কোথায় পড়বে, এগুলো ডায়াগ্রাম গ্রামীণ ব্যাংক দেন। গতকালকে রাতের থেকে এখন পর্যন্ত আমার 9টা গেছে। বাংলাদেশে যতটা আছে একটাও থাকতে পারবে না। এখন মূল দেখেন, আমাদের নেত্রীর ফাঁসি দিয়েছে, সেই ফাঁসি নিয়ে ওরা কি আমাদের কোনটা ছিড়বে সেটার কোনো কেয়ার করি না। ওদের হেডাম থাকলে আনুক, ইন্ডিয়া থেকে আইনা ফাঁসি দেওয়ার চেষ্টা করুক, ইন্ডিয়া দিবে না বলছে। আর এইটা আমাদের নেত্রী আমাদের চেয়ে ভালো বুঝে যে উনি কি করবেন, এটা উনি জানেন। সুতরাং আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে শুধু দড়ি ধরে মারো টান, স্বৈরাচার যাবে খান খান, সেই রকম গ্রামীণ ধরে মারো টান, ইউনুস হবে খান খান। গ্রামীণ শেষ করেন। গ্রামীণ শেষের পরে ইসলামী ব্যাংক, বুঝছেন, এতদিন বলি না, ইসলামী ব্যাংক, এইটাও শেষ করেন। জামাতের ইসলামী ব্যাংক শেষ করব, গ্রামীণ শেষ করব, এই দুইটা এখন টার্গেট রাখেন, এই দুইটা ফালাইতে থাকেন যে যেখানে যেভাবে পারেন। আর কি বালের করেন আপনারা, খালি ওই সাইনবোর্ডের মধ্যে মারেন, সবগুলোতে গ্লাস আছে, কিছু আছে, গ্লাসটা ভেঙে দিয়ে ভিতরে মাইরা দেন ভাই, ভিতরে মাইরা দেন, 1 বোতল পেট্রোল এমনি ঢেলে দিয়ে মাইরা দেন না, শেষ। সুতরাং ভাইয়েরা, মন খারাপ করে লাভ নাই, কিচ্ছু হবে না। আমাদের নেত্রী বলেছে আই ডোন্ট কেয়ার, আমার নেত্রী বলেছে উনি কেয়ার করেন না। উনি কেন, আমরাও কেয়ার করি না। তোরা ফাঁসির রায় এরকম দিতে থাক, কালকে দরকার আরো 13টা মামলার দে, সব দে। আবার আজকে সার্জিস কাকু কি বলছে, যে যতক্ষণ ফাঁসি হবে না ততক্ষণ নির্বাচনের আগে ফাঁসি চাই। ও বিএনপির ভাই, কি বুঝলেন? আর নির্বাচন আপনাকে হবে না, এই নির্বাচন হইতেও দেওয়া যাবে না। সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি, লাগায়া যান, ঠিক আছে? লাগায়া যান কি গ্রামীণ টাওয়ার। যেসব ভাই বোনেরা গ্রামীণ থেকে লোন নিয়েছেন, লোন আর দেওয়ার দরকার নাই, বাকিরা চেষ্টা করেন লোন নেওয়া। আরো আমানত যারা রাখছেন উঠায় নেন। গ্রামীণ সিম যেগুলো আছে ওগুলাতে বিভিন্ন অপশন আছে, ওই যে আপনার কি বলে টকিং অপশন, ইন্টারনেট অপশন, এখানে লোন দেয় ওরা। লোন নেন, লোন নিয়ে ওইটা খরচ করে সিমটা ভাঙিয়া ফালাই দেন, আপনার বাসায় এসে মামলা করতে পারবেন এরা। গ্রামীণ সিম যে 300 টাকা, 500 টাকা, 5,000 টাকা লোন আছে এই সিমের এগেস্টে, এইটার জন্য আপনার বিরুদ্ধে আপনার জায়গা জমি নিতে পারবে না। সুতরাং সেই কামটা করেন খুব দ্রুত, সেটা করে করে ফালাই দেন। অযথা পয়সা নিয়ে তো করে বিদেশে ফোন করেন, বিদেশে বাপ মা ভাই বোনের কাছে ফোন করে পয়সা খাইয়া সিম ফালাই দেন, আরেকটা লোন, একই নাম্বার অন্য কোম্পানিতেও পাবেন, সেম। এই কাজটুকু করেন। আর আজকে আরেকটা ভিডিও যাবে রাতে, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত স্ট্রাইক করবে, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। সুতরাং ভাইয়েরা, নো টেনশন, মনে রাখেন নাটক কম করো প্রিয়। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোমবার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে গুরুদণ্ড থেকে পার পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, পেয়েছেন 5 বছরের কারাদণ্ড। স্বাভাবিকভাবেই এই রায়কে ঐতিহাসিক বলে দাবি করছে দেশের অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থকেরা। অন্যদিকে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বলছে এই রায় আগে থেকেই ঠিক করা। তাদের অভিযোগ এই রায় একটি নিয়ন্ত্রিত প্রহসন। তবে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো সমর্থক বলে পরিচিত এমন অনেকে মনে করছেন অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি এই বিচারের জন্য এমন কিছু কৌশলগত ভুল যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে। তাদের আশঙ্কা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যাই হোক না কেন, শেখ হাসিনা সম্ভবত কখনোই এই শাস্তির মুখোমুখি হবেন না। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে সরকার ভারতকে 2 প্রক্রিয়ায় চিঠি দেবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু দেশটির শীতল প্রতিক্রিয়া আর আইনি মারপ্যাচ তুলে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি এখনো বহু দূর।
সরকার ও সরকার সমর্থকরা প্রত্যাশিত রায় পেয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলে পোস্ট দিয়েছে। তবে সরকারের সূত্রগুলো বলছে, কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তপ্ত পরিবেশ দেখা যাচ্ছে, এ রায়ের পর সেটির বারুদ আরো জোরালো হতে পারে এমন আশঙ্কার কথা গোয়েন্দারা সরকারকে জানিয়েছে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক নেতা এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকেননি। বাংলাদেশে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের মাথার উপর ঝোলেনি মৃত্যুদণ্ডের খাড়া। বাবার উত্তরাধিকারী হিসেবে শেখ হাসিনা উঠে এসেছিলেন শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ পদে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের জনপ্রিয়তাকে সঙ্গী করে একসময় পৌঁছান ক্ষমতার চূড়ায়। টানা 15.5 বছর দেশ শাসনের পর 24শে জুলাই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তিনি চলে যান ভারতে। তারপর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 586টি মামলা হয়েছে। সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর রায় ঘোষণা করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একই দণ্ড। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়। 3 জনের মধ্যে কেবল আব্দুল্লাল মামুন আছেন কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন ভারতে। পলাতক থাকায় তারা রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালের আইনজীবী। মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য দেয়া, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, ঢাকার চানখারপুলে আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়া 6 জনকে পুড়িয়ে হত্যা করা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সব অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানায়। রায় ঘোষণার পর সরকার ও সরকার সমর্থকরা বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বাংলাদেশ ওয়েস্টেড পিএম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ কে চ্যাকওয়েজ ফ্রম ভার্ডিক্ট শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনা একটি বিবৃতি প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। রিপোর্টটিতে শেখ হাসিনার উদ্ধৃতিতে লেখা হয়েছে, একটি সাজানো ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রায় দিয়েছে, যা প্রতিষ্ঠা ও পরিচালনা করছে অনির্বাচিত ও গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর আদালত কক্ষে দেখা যায় নজিরবিহীন দৃশ্য। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই এজলাসে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তড়িঘড়ি করে ডায়াসে ছুটে আসেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন। এমন দৃশ্যে পরিষ্কার হয়েছে, আদালত কক্ষে বিবাদী পক্ষের কোনো উপস্থিতি ছিল না। দেশ বিদেশের বহু মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সময় এমন ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। অনেক পর্যবেক্ষকদের আশঙ্কা, এমন দৃশ্য একতরফা বিচারের অভিযোগকে শক্তিশালী করতে পারে। শুরু থেকে আইসিটিতে বিচারের প্রক্রিয়া নিয়ে গুরুতর কিছু প্রশ্ন উঠেছে। আইনের সংশোধন যে প্রক্রিয়া হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক। আবার এই আদালত এ ধরনের মামলার বিচার করার সাংবিধানিক বৈধতা রাখে কিনা তা নিয়েও রয়েছে তর্ক। 71-এর যুদ্ধাপরাধের অভিযোগের বিচারের জন্য 1973 সালে প্রণীত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এই আইনে কেবল 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি ছিল সুস্পষ্ট। আইনটির উদ্দেশ্য এবং কার্যক্ষেত্র 2 জায়গাতেই স্পষ্টভাবে বিষয়টির উল্লেখ রয়েছে। ফলে 2024 সালের ঘটনা এ আইনে বিচার করা সম্ভব নয় বলে অনেকেই মত দিয়েছিলেন। এমনকি সরকারের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও এই আদালতের নাম পরিবর্তনের সুপারিশ করেছিলেন। তবে জুলাই আন্দোলনের সময়কার ঘটনায় বিচারের জন্য অধ্যাদেশের মাধ্যমে আইনে কয়েক দফা সংশোধনী আনা হয়। সংসদ না থাকার সময় রাষ্ট্রপতির এভাবে অধ্যাদেশ জারির এখতিয়ার বর্তমান সংবিধানে নেই। ফলে ভবিষ্যতে বড় ধরনের আইনি প্রশ্ন উঠতে পারে এই বিচারকে কেন্দ্র করে, এমন আশঙ্কার কথা এরই মধ্যে আইনজীবীরা বলেছেন। আবার সংসদ বিদ্যমান থাকার সময়ও রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। সংবিধানের 93 অনুচ্ছেদে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হলেও সেখানে বলা আছে, অধ্যাদেশ আইনসভার ক্ষমতার সমপর্যায়ের, তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। অর্থাৎ সংসদ যেটা করতে পারে না, রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও সেটা করতে পারেন না।
আইসিটি আইন পরিবর্তন করে 2024 সালের ঘটনার বিচার করা বিধান যুক্ত করার ক্ষমতা সংশোধনের, কারণ এটি কেবল 1971 সালের যুদ্ধাপরাধের বিচার করতেই প্রণীত। আর সে কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়েও আইনটি পরিবর্তন করতে পারেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। এই রিপোর্ট করার সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া শেখ হাসিনার মামলার রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কোনোটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হয়নি। সরকার সমর্থক ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘদিন ধরে আইসিটি পর্যবেক্ষণ করেন, তিনি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। হাইকোর্টের সমমর্যাদার এই আদালতে যারা নিয়োগ পেয়েছেন তাদের বেশিরভাগেরই হাইকোর্টে বিচার করার ন্যূনতম অভিজ্ঞতাই নেই। আবার নিয়োগ পাওয়ার আগে স্থায়ী হতে অন্তত 10টি মামলার বিচার করার অভিজ্ঞতা থাকতে হয়, সেটিও নেই। এসব কারণে এত গুরুত্বপূর্ণ মামলায় কেন সদ্য নিয়োগ পাওয়া বিচারক নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রায় হওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক কর্মকর্তা তাকবির হুদার একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি শেখ হাসিনার বিচারের রায়কে কার্যকর করা প্রায় অসম্ভব করে তুলল। এ বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক প্রশ্ন ওঠার ইঙ্গিত দেন। দর্শক, অনেকেই শেখ হাসিনার বিচারের রায়কে বলছেন প্রতীকী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক কর্মকর্তা তাকবির হুদা অন্তর্বর্তী সরকার সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন, লক্ষ্য যদি শুধু শেখ হাসিনাকে ফিরে আসতে বাধা দেওয়া এবং প্রতীকী মৃত্যুদণ্ড জারি করা হয়, তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব, তাহলে এই রায় সফল হবে। তিনি লিখেছেন, যে পদ্ধতিতে বিচার করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বিষয়টিকে শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক শো ট্রায়াল হিসেবে উপস্থাপন করা সহজ হয়ে যাবে। দর্শক, এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রায় ঘোষণা নিয়ে শিরোনাম করেছে, বাংলাদেশ কোর্ট সেন্টেন্সেস ফর্মার লিডার শেখ হাসিনা টু ডেথ। এর মধ্যে বিবিসি ও আল জাজিরা রায় পরবর্তী সময় ভারতের অবস্থান সম্পর্কিত বিশ্লেষণও প্রকাশ করেছে। এসব বিশ্লেষণে বলা হয়েছে, ভারত থেকে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না। এর আগে সরকারের বিভিন্ন পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গাল গল্প ছড়ানো হয়েছিল। তবে আমরা এর আগে দেখিয়েছিলাম, ইন্টারপোলের মাধ্যমে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেরানো সম্ভব নয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে 2 প্রক্রিয়ায় চিঠি পাঠানো হবে। এদিকে এই রায় ঘোষণার প্রায় ঘণ্টা 3 পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে, এই রায় তাদের নজরে এসেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে, বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্নই উঠছে না। দর্শক, গত বছরের 5ই আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে আছেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার মাত্র 2 দিনের মধ্যে সেই নোট ভার্বালটি পাওয়ার কথা স্বীকার করেছিল ভারত। তবে এরপর তারা সেই অনুরোধ নিয়ে কি ভাবছে বা কি অবস্থান নিচ্ছে, ভারত আনুষ্ঠানিকভাবে তা নিয়ে আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। একান্ত আলোচনায় ভারতের পররাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বরাবরই বলেছেন, প্রত্যর্পণ চুক্তির 1000টা ফাঁকফোকর কাজে লাগিয়ে এই হস্তান্তরের অনুরোধ নাকচ করার বা দিনের পর দিন ঝুলিয়ে রেখে কালক্ষেপণ করার অজস্র সুযোগ রয়েছে। প্রয়োজন হলে ভারত যে কোনো সময় সেই রাস্তাও নিতে পারে। অভিযোগগুলো রাজনৈতিক প্রতিহিংসার জন্য আনা হয়েছে।
চুক্তির এই ধারাটি ব্যবহার করি তখন প্রত্যর্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। এদিকে দিনভর সরকার আস্থাভাজন একটি গ্রুপ ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি আবারও ভাঙার জন্য জড়ো হয়েছিল। সেখানে পুলিশের উপর তারা আক্রমণও করেছিল। তবে সরকার একটি সূত্র বলছে যে দুটি এক্সকাভেটর আনা হয় সেগুলো সরকারি একটি সংস্থা থেকে আনা হয়েছে। দর্শক, বেসরকারিভাবে 6টি প্রতিষ্ঠান এ ধরনের এক্সকাভেটর ভাড়া দিয়ে থাকে, কিন্তু খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে গেছে সোমবার এই 6টি প্রতিষ্ঠান থেকে কোথাও কোনো এক্সকাভেটর ভাড়া দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, সরকার ঘনিষ্ঠ একটি গ্রুপ কি তাহলে বারবার 32 নম্বরের বাড়িটি ভাঙার উদ্যোগ নিচ্ছে? 32 নম্বরের সামনে পুলিশের উপর আক্রমণ চালালেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার না করায় সরকারের কর্মকাণ্ড আবারও বিতর্কের জন্ম দিয়েছে। একাধিক সূত্র বলছে, রায় পরবর্তী রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছে। সরকার তার মিত্রদের দমন করতে ব্যর্থ হয়ে যে বিবৃতি দিয়েছে সেখানেও এমন আশঙ্কার আঁচ পাওয়া গেছে। সরকারি বিবৃতিতে বাংলাদেশি জনগণকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা ছড়াতে পারে এমন আচরণ, হিংসা বা বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। দর্শক, গত 5ই ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সরকারি বুলডোজার দিয়ে সেনাবাহিনীর সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি সরকারের সমর্থকরা ভেঙেছিল। সরকার একটি সূত্রের আশঙ্কা, সরকার এখন শুধু দেশব্যাপী আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ নিয়ে চিন্তিত না, সাথে সরকার সমর্থকদের একটি গ্রুপ নিয়ে বেশ বেকায়দায় পড়তে পারে সামনের দিনগুলো। ধানমন্ডি 32 নম্বর বাঁচানোর যে নতুন একটা নাটক আমরা দেখলাম, সেই নাটকটা দেখার পরে আমার সে বিখ্যাত ডায়লগটা মনে পড়লো। একজন লোক মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে, তার কপালে গুলি লেগেছিল, সে পরে মরে গেছে। তো তার লাশ দেখতে এসে আরেকজন বলছে, যাই হোক, কপালে গুলি লাগুক আর না লাগুক, চোখ দুইটা তো বাঁচছে। সো যে ধানমন্ডি 32 অলরেডি গত জানুয়ারির 5 তারিখ থেকে মহা সমারোহে গুড়িয়ে দেওয়া হলো এবং এখন বোধহয় পিছনের 2-1টা জায়গায় একটু স্ট্রাকচার টিকে আছে, সেটা রক্ষা করার জন্য ডক্টর ইউনূস এবং ওয়াকার ইউনূস, একবারে বলি ওয়াকার ইউনূসের বিভিন্ন বাহিনীর যে প্রাণপণ চেষ্টা আমরা দেখলাম, এই নাটকটা দেখতে আসলেও মানে এখন কি বলবো, মজাও লাগে, হাসিও পায়, আবার ক্লান্তও লাগে। মানে এটা হচ্ছে অনেক ওই বাংলা সিনেমায় জসিম, বা ধরেন জসিমরা আপনারা অনেকে চিনবেন না, যারা অল্প বয়সী দর্শক আছেন, ডিপজলকে হয়তো কিছু কিছু চিনবেন। এটা ফাইটিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম এইরকম করে মারছে, এইরকম করে মারছে, এই যে মানে গোটা একটা খুব জোরে দেখিয়ে খুব ধীরে মারার একটা চেষ্টা, এই নাটকটা উভয় পক্ষ ধরে করছিল এবং জিনিসটা আসলে সারাদিন ব্যাপী চললো। দুপুর থেকে বোধহয় শুরু হয়েছিল এবং সন্ধ্যার পরে এক লোক দেখলাম সে 3 শিফটে মার খেয়েছে। মানে সে প্রথমে সকালে গিয়ে একবার মার খেয়েছে পুলিশের হাতে, মাঝখানে একবার আর্মির হাতে খেয়েছে এবং পরে ফিনিশিং নাকি সন্ধ্যার পরে আবার মার খেয়েছে। ফেসবুকে একটা রিলস দেখলাম। তো সারাদিন ব্যাপী একটা কি বলা যায়, ওয়ান ডে ক্রিকেট ম্যাচের মতো, ইট ওয়াজ নট এ টি20, এই তামাশাটা চললো। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম মায়ের খেয়েছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে ছাত্ররা, মানে আজকাল মুশকিলটা হচ্ছে কি, ছাত্রদের সাথে অছাত্র, বহিরাগত অছাত্র, যেগুলাকে আমি বলি না, আপনারা ছাপড়ি বলেন, সে ছাপড়ি টাইপের লোকজন সব আয়সা জড়ো হয়ে যায়, কিন্তু এগুলাকে একটু বেশি মারেছে। ছাত্রদের উপরে একটু অল্প মানে পিটুনিটা কম লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এদের প্রতি আক্রোশটা বেশি ছিল এবং এদের প্রতি যখন মেরেছে মানে তখন মনে হয়েছে যে অনেকটা যে রুনালালার আবার এই গানটা, একই গান আবার নতুন করে দিয়েছেন না উনি কোক স্টুডিও বাংলাতে, দামাদ্দাম মাস কালান্দার, এই দামাদ্দাম মাস কালান্দার মোডে এদেরকে মারা হয়েছে। বাকিদেরকে এক্ষেত্রে একটু নাটক কম করা হয়েছে। এটার কারণটা কি? মানে যে ভবন অলরেডি ভেঙে দেওয়া হয়েছে, কপালে গুলি করে মেরে ফেলা হয়েছে, এইটার চোখ বাঁচানোর জন্য এই যুদ্ধটার কারণটা কি? 3টা কারণ আমার পর্যবেক্ষণে। প্রথম যে জিনিসটা হচ্ছে, আপনারা দেখেছেন যে সারা দেশের বিভিন্ন জায়গায় এখন গ্রামীণ ব্যাংকের শাখার উপরে পাল্টা আক্রমণ শুরু হয়েছে। গ্রামীণ ব্যাংক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কিভাবে? নোবেল পুরস্কারটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোটা পান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কারের অর্ধেক দেওয়া হয়েছে এবং গ্রামীণ ব্যাংকে সেপারেটলি অর্ধেক দেওয়া হয়েছে। এই দুটো মিলে ওই বছরের শান্তিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে। সো অর্ধাঙ্গিনী না বলে অর্ধ পুরস্কারাঙ্গিনী বা কিছু একটা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক। এখন এই গ্রামীণ ব্যাংকের উপরে কে বা কাহারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়
আক্রমণ শুরু করেছে, এবং সেই আক্রমণগুলো হুটহাট শুরু হয়েছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এগুলো মিডিয়া অনেক ধামাচাপা দেওয়া হচ্ছে। ধামাচাপা দেওয়ার পরেও মাঝে মাঝে একটু একটু লিক হয়ে যায়, এবং সেই লিক থেকে বোঝা যাচ্ছে যে সারা বাংলাদেশে এটা তীব্র করা, মানে কে বা কাহারা তীব্র করছে। আমার ধারণা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেছেন যে এখন 1 বছর আগের অবস্থা নাই। তিনি যেভাবে ফেরোশাস্তে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় মবকে উস্কে দিয়েছেন, মানে শুধু মবকে উনি আশকারা দিয়েছেন কথাটা নয়, কিন্তু উস্কে দিয়েছেন। আশকারা দেওয়া হচ্ছে যে তোরা যা, আমি দেখলাম, হাততালি দিলাম। উস্কে দেওয়া হচ্ছে নিজে বুদ্ধি পরামর্শ করে কোনো না কোনো ভাবে দেওয়া। মানে আমরা অনেকেই, আমি জানি আমার অনেক দর্শক এখন ইনবক্সে আমাকে গালাগালি শুরু করবেন, কারণ আমিও আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথে মিলে আমিও শেখ হাসিনাকে রেগুলার গালাগালি করতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা মহান ব্যক্তিকে তিনি এইভাবে একটা হেনস্থা করছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে একটা ফেরোশাস্ট, খুবই ঠান্ডা মাথার আর নৃশংস প্রতিশোধ পরায়ণ একটা লোক, সেটা কিন্তু গত 1 বছরে পরিষ্কার হয়েছে। আপনাদের মনে আছে যে তিনি একবার বলেছিলেন, তোমরা বলো সরকারের মধ্যেও ফেসিবাদের লোক আছে, আমি বলি তোমাদের গ্রামেও আছে, তোমরা তাদেরকে কথা বল। মানে উনি গ্রাম পর্যন্ত এই সন্ত্রাসটা, এই মব সন্ত্রাসটা ছড়িয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভদ্রভাবে, এত সুন্দরভাবে পলিটিক্যালি কারেক্টনেসের জায়গা থেকে আর কেউ বলতে পারবে না। মানে এই জিনিস তো আর আসলে যে কেউ চাইলে পারে না। বাকিরা ধরেন ডাস্টবিন শফিকের মতো অতি উৎসাহে কিছু বলে ফেলবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পেরেছেন। সো এই নৃশংসতা তিনি দেখিয়েছেন। 32 নম্বর যখন কি বলে প্রথমবার বুলডোজার লাগানো হয়, এক্সকাভেটর, বুলডোজার, ভেকু যাই বলেন, সেটা যখন লাগানো হয় তখন এটা কিন্তু 3 দিন ধরে ধীরে ধীরে এই কয়লার আগুনে পোড়ানোর মতো, সফট কুকিং এর মতো এটা ভাঙ্গা হয়েছে। এবং এখানের মধ্যে লোকজন গিয়ে, ভাইরাল সিদ্দিক মার্কা লোকজন গিয়ে বলেছে যে এটার মধ্যে বাড়ি দিলে ফেরেশতারাও এসে বাড়ি দিচ্ছে। এবং যমুনায় বসা আমাদের মহান ফেরেশতা সদৃশ ব্যক্তি তিনি এটা দেখেছেন, এবং 3 দিন পরে যখন বলছে ভাঙ্গাভাঙ্গি শেষ হয়ে গেছে, তখন একটা বিবৃতি দিয়েছে, এইটা তো আমরা জানি না, কি কি লিখছে না। তখন খুব গম্ভীরভাবে বলেছে, আমরা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এটা তীব্র নিন্দা করছি, ভবিষ্যতে এটা করতে দেওয়া হবে না, কি কি যেন বলেছে তখন। মানে হচ্ছে যে এক ধরনের উপহাস করা। এটা অনেকটা ওই যে শেখ হাসিনার একটা উকিল দিয়েছে না যেতে, এই তাজুল কোর্টে, ওই লোক দেখছে না, হেসে হেসে বলতেছে আমার আসামি কি যেন, আমার মক্কেলের বিরুদ্ধে রায় গেছে, আমি খুবই ক্ষুব্ধ, দুঃখিত বলে হাসতেছে না, মানে ইয়ার্কি করতেছে না। এই ইয়ার্কিটা ডক্টর মোহাম্মদ ইউনূস তখন করেছে, দেখ আমি পারি, তুই আমাকে কি করছিস, পারি। তো পারিটা কার উপরে পারি, এখন শেখ হাসিনার উপরে পারে না, কারণ শেখ হাসিনার তো এই বাড়ি তো শেখ হাসিনা, এটা ট্রাস্টের, এটা সরকারের বা জনগণের, বা কি একটা পাবলিক ট্রাস্ট করে দাও। 32 নম্বরের কিন্তু চাইলেও শেখ হাসিনা, শেখ রেহানার বংশধররা এটা নিতে পারবে না, এই জায়গাটা ওনাদের না এখন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাইলে পুরো বাঙালির উপরে বলেছে যে দেখ চাইলে পারি, তোদের ইমোশন, আবেগ টাবেগ সব দিলাম। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যখন তার বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংকের উপরে হামলা হওয়া শুরু হয়েছে, উনি বুঝেছে যে মব সন্ত্রাস যদি এখন বন্ধ না হয়, এখন পাল্টা দামাদ্দাম মাস কালান্দার শুরু হয়ে যাবে, পাল্টা অ্যাকশন শুরু হচ্ছে। কারণ একটা সময় নাবিশ্বাস হচ্ছে, যাদের উপরে আমরা খুব বেশি মব সন্ত্রাস চাপিয়ে দিচ্ছি, যাদেরকে আমরা খুব বেশি প্রেসারে ফেলে দিচ্ছি, তাদেরই কোনো অংশ কোথাও না কোথাও হয়তো এটা রিয়েক্ট করছে। এবং এই জন্যই কিন্তু 32 নম্বর রক্ষার এই দিনব্যাপী নাটক আমরা দেখতে পেলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি 32 নম্বর পুরোটা ভেঙে ফেলা উচিত ছিল, কারণ এটা হইল কি, তাইলে চ্যাপ্টার শেষ, কুল্লু খালাস, তারপরে তার ভাঙার কিছু থাকবে না। যাই হোক, সেটা সরকার আটকে দিয়েছেন, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী বেশ জোরালো ভূমিকা রেখেছেন। সেনাবাহিনী অনেকদিন পরে দেখলাম যে না, সেনাবাহিনী একটা আছে বাংলাদেশ, আমি এটা ভুলে গেছিলাম। মানে আগে আমরা দেখতাম নাহিদরে কাঁধে লয়ে ঘুরে, মানে লিটারালি ঘুরে, ভাই আপনারা মনে আছে কিনা, কাঁধে নিয়ে ঘুরে, মানে নাহিদরে নিয়েছে ওইখানে যেটা বয়স্ক লোক নিত আর ধরে মুতে দিত সেনাবাহিনীর কাঁধের মধ্যে, এটা একটা সিরিয়াস ইস্যু হইতো না। তো নাহিদ অবশ্যই ইয়াং লোক, একটু ওয়েট, ওজন বেশি আছে, বাট আর্মি এই ওজন নিতে পারে। যাই হোক, এটা হচ্ছে মূল কারণ, মানে এটা আটকানোর পিছনে একটা বড় কারণ। দ্বিতীয় যে কারণ হচ্ছে, একটা নাটক তৈরি করার চেষ্টা করা হয়েছিল, যে অনেক বিক্ষুব্ধ লোকজন অনেক এটা ওইটা গিয়েছে এবং ওইখানের মধ্যে কাহিনী হয়েছে। কিন্তু এবার মুশকিল হচ্ছে, আমার কাছে মনে হয় তারেক রহমান জানিয়ে দিলাম 32 দখল নিলাম, এই দখলবাজের ওই অংশটুকু যাদেরকে, যারা 32 নম্বরকে টেম্পো স্ট্যান্ড ভেবে দখল করতে গিয়েছিল, এরা বোধহয় এবার যায় নাই। এইবার ভেকু 2টার ভাড়া কে দিয়েছে আমি জানি না, আমি শিওর, আমি নিশ্চিত এটা আমাদের
ওই কি যেন ঢাকা দক্ষিণের জনতার মেয়র একজন আছে না আমাদের, ইশরাক ভাই এটা দেন নাই। কারণ ইশরাক ভাই আগের বার কি বলা যায়, এটা প্রতারিত হয়েছেন বলেন বা যেভাবেই বলেন ওইটা হয়েছেন। উনি জনতার মেয়র, উনি ভেবেছিলেন যে ওইখানে গিয়ে যদি একটু 2টা এক্সকাভেটর দেওয়া যায়, কিছু লোকজন পাঠানো যায়, তাহলে হয়তো তার মেয়রশিপটা এরা দিবে। কিন্তু পরে উনি বুঝেছেন আশা দিন যে গেল, আশা পূরণ হইল না। এই যে সরকার এসেছে, এই যে মানে টোটাল সরকার, বাচ্চা এবং বুড়া মিলায় যে সরকার আর কি, এরা নিজেদের বাইরে কাউরে কিছু বুঝে না। এই জন্য আমার ধারণা ইশরাক সাহেব জান নাই। মানে যে বাড়িকে ওনার বাপ, যে বাড়ির মালিককে বাপ দেখে মুক্তিযুদ্ধ করেছিল, সেইটা ভাঙার দৃষ্টতা বলুন বা রিসোর্স উনি যে দিয়েছিলেন, দিয়ে অন্য লাভ হয় না, উনি জান নাই। এবং 32 নম্বর দখল নিলাম, তারেক ভাইকে জানিয়ে দিলাম, জানাই তো ওরা জান নাই। কারা গিয়েছেন? যারা গিয়েছেন তাদের একটা অংশ সেইখানের মধ্যে হুজুগে বাঙ্গাল গিয়েছেন, এবং আরেকটা অংশ হচ্ছে মূল মব নিয়ন্ত্রণ যারা বাংলাদেশে এখন করছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসাটা হচ্ছে মবের ব্যবসা। আপনি যে কাউরে বলেন যে ভাই আমি মামলা করে দিব, হামলা করে দিব, লোকজন কিন্তু একটা লেভেলের পরে ডরায় না। এখন কিন্তু আপনি মব করে দিবেন, আমি জানি না আপনারা জানেন কিনা না, এটা এখন কোটি কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। এটা অনেকটাও যে আমরা জানি না কিছু বড় আফ্রিকান দেশগুলোতে যেরকম অপহরণ একটা বড় ব্যবসা হয়ে গিয়েছে, বাংলাদেশে এখন মব একটা বড় ব্যবসা হয়ে গিয়েছে। এবং মব বড় ব্যবসা, আপনি যে কাউকে মব করে ফেলতে পারেন, যে কারো বাড়িঘর আপনি ভেঙে ফেলবেন, বাড়িঘরে হামলা করে ফেলবেন, অ্যাটাক করে ফেলবেন, এইটার পিছনে একটা ব্যাপক ইনকাম হচ্ছে। এবং এই ইনকাম একটা মেইন স্ট্রিমের ভিতর দিয়ে কিছু লোকজন, কিছু তরুণ নেতাদেরকে দেওয়া হচ্ছে, এবং এরা বাকিদেরকে উস্কে দিচ্ছে। আরেকটা গ্রুপ আছে ভাইরাল হওয়ার জন্য যায়, ওইখানে গেলে ভাইরাল সিদ্দিক হওয়া যায়, সেটা আলাদা, এরা যাবেই। কিন্তু এই মবের ব্যবসাটা করার জন্য আপনাকে একটা শক্তি এবং এনার্জি দিতে হবে। আমরা আগে যেটা দেখতাম যে ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী ছিল 19 জন না 21 জন ছিল, যেমন এই যে জোসেফ, তারপর সুব্রত বাইন, কালা জাহাঙ্গীর, এরা ছিল। এরা মাঝে মাঝে নিজের শক্তি প্রদর্শন করত, কারণ এটা যদি প্রদর্শন না করে থাকে তাহলে কিন্তু লোকজন আর তাদেরকে চাঁদা দিবে না। মানে তখন ধরেন এই টোটাল মহাখালী, গুলশান, বনানী এই ব্লকটা নিয়ন্ত্রণ করতো কালা জাহাঙ্গীর। তো ওইখানে আমার অফিস ছিল, আমার খেয়াল আছে যে 2-3 মাস 4 মাস পরে বা 6 মাস পরে একটা বড় আকারের ত্রাস জাহাঙ্গীর বাহিনী করতো, কাউকে গুলি করে মেরে ফেললো বা এমন ভাবে মানে বিভৎসভাবে আক্রমণ করলো, কুপাইলো। আমরা বাকি যারা ব্যবসাবাদী করতাম ওইখানে আমরা সবাই সতর্ক হয়ে যেত, আরে ভাই এই তো ভাই এদেরকে দিতে হবে। এখন এই জিনিসটাই করা হচ্ছে, এবং এটা করার জন্য সবচেয়ে ভালো যে জায়গাটা হচ্ছে ওই যে উত্তরা করে এমপির একটা বাড়ি পুড়াইছে, ওইগুলা কিন্তু এখন আর ওই মিডিয়া টেনশন পায় না। সো দে হ্যাভ টু কাম ব্যাক অ্যাগেন এন্ড অ্যাগেন 32 নম্বরে আসতে হবে, 32 নম্বর ভাঙতে হবে। এবং এটা রোজ ভাঙলে কিন্তু আর চাঁদাবাজির ব্যবসা থাকবে না, মববাজির ব্যবসা থাকবে না। সুতরাং কেউ দেখাচ্ছে যে দেখ এটা আমরা পারি। এবং এর ভিতর দিয়ে সাধারণ ছাত্রছাত্রী যারা মজা দেখার জন্য বলেন, উত্তেজনার জন্য বলেন, আগ্রহ ইমোশনের জন্য বলেন, আবেগ আছে, এই আবেগকে উস্কে দেওয়া হয়, চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয়, এবং তারা যায় ওইখানের মধ্যে ভাঙতে। কোথা থেকে এক্সকাভেটর আসে, কারা ভাড়া দেয়, এটা কিন্তু 99.99% লোক ওইখানে যারা যায় তারা বলতে পারবে না। আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে এই দেশের, আপনি এই দেশের সবকিছুকে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করতে হচ্ছে। কোনো ধরনের যুক্তি, কোনো ধরনের রেশনাল কথাবার্তা এদেশে চলে না। মানে আপনি যদি ভদ্রভাবে কথা বলি তা আমাদের অবস্থা হবে মাহমুদুর রহমান মান্নার মতো। চাকসুর নেতা ছিল, ডাকসুর নেতা ছিল, এখন টকশো করা ছাড়া আসলে ওইরকম কিছু নাই তার, তাই না? কারণ উনি খুব ভদ্র এবং নিরীহভাবে কথাটা বলে। এখানে সন্ত্রাসকে সন্ত্রাস দিয়ে মোকাবেলা করতে, মাস্তানিকে মাস্তানি দিয়ে মোকাবেলা করতে হচ্ছে। আপনারা দেখেছেন এই যে এখন বাংলাদেশের সব জায়গায় গ্রামীণ ব্যাংকের উপরে হামলা হচ্ছে, এখন সব জায়গায় 4 জন করে পাহারাদার নিয়োগ করা হয়েছে। চলুন ভিডিওটা একটু দেখে আসি। এই ক্লিপটা বোধহয় কপিরাইট ক্লেম ছাড়াই আমি দেখাতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দ্বিতীয় দিনের জন্য আবার গ্রামীণ ব্যাংক পাহারা দিচ্ছি। আমরা অবহেলিত বাহিনী, আপনাদের কাছে দোয়া চাই। আমরা সারা রাত্রে এখানে থাকবো, আবার আগামীকাল আবার আরেক শিফট আছে, আমরা এই রাতে আবার থাকবো। তো সবাই সহযোগিতা করবেন আমাদের জন্য। আর ইউনূস স্যারের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের দিকে সুনির্দিষ্টভাবে আমাদেরকে যেন আমাদের দিকে তাকায়, এই নজর আমাদের যেন পড়ে আমাদের প্রতি। আমরা এইভাবে যদি এখন 4 জন করে নিরাপত্তা প্রহরী, আমি জানি না এরা পুলিশ না প্রাইভেট নিরাপত্তা বাহিনী, কারণ আজকাল ইউনিফর্ম দেখে বোঝা যায় না
কে কোনটা নিয়োগ করা হয়, এবং 25,000 গ্রামীণ ব্যাংকের শাখায় যদি 4 জন করে নিরাপত্তা প্রহরী প্রতি রাতে পাহারা দেন, তাহলে 1 লক্ষ লোককে ওইখানে ডেপ্লয় করতে হচ্ছে। এইটা করে, এবং যারা এই কাজগুলো করছে, যারা বিভিন্ন জায়গায় এটার মধ্যে হামলা করছে, তারা যদি বিশ্বাস করে যে ওইটা করে তারা অন্য 2টা আক্রমণ থেকে বাঁচবে, তাহলে কিন্তু এই আক্রমণ আরো তীব্র হবে। এটাই হচ্ছে সমস্যা। আপনি যখন মবকে উস্কে দিবেন, এই মব শুধু আমার শত্রুকে করবে, শত্রুর উপরে হামলা করবে, আমার উপরে করবে না, এই নিশ্চয়তা দেওয়া যায় না। ফ্রাঙ্কেনস্টাইনের এই দানবটা যখন বেরিয়ে যায়, যখন আপনি বোতলের ভিতর থেকে বোতলের দত্তকে বের করে দেন, সেই দত্ত শুধুমাত্র আমার প্রতিপক্ষকে আক্রমণ করবে, হামলা করবে সে কিন্তু না। আপনি সন্ত্রাসকে যদি এমনভাবে তৈরি করে দেন, এই সন্ত্রাস মোকাবেলায় পাল্টা সন্ত্রাস তৈরি হবে। দুর্ভাগ্য হচ্ছে আমার আর আপনার, দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের, আমরা যারা সাধারণ মানুষ, এই সন্ত্রাস, পাল্টা সন্ত্রাস, এই মাস্তানি, পাল্টা মাস্তানির ভিতর দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে যতক্ষণ না কোনো একদল সন্ত্রাসীর হাতে আমি আপনি মারা যাই। প্রিয় দর্শক, দেশের জন্য দোয়া করুন, এই দল উপদলের জন্য নয়। আমরা এই মবের রাজ্য থেকে কোনো একদিন হয়তো মুক্তি পাবো। সেটা সন্ত্রাসের মাধ্যমে পাবে না শান্তির মাধ্যমে পাবে সেটা আমরা জানি না, সেটা আমি আপনি দেখতে থাকবো, কিন্তু মুক্তির অপেক্ষা আমাদের যেন শেষ না হয়। ভালো থাকুন। আরে যায় না। আসল কারণটাই তো বলতে ভুলে গিয়ে আমি বিদায় নিয়ে নিলাম। আসল কারণটা কি বলেন তো? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এই নাটকের মাধ্যমে দৃষ্টি এদিকে সরিয়ে দেওয়া হলো। প্রথমে ধারণা করা হয়েছিল যে শেখ হাসিনার বিচারের রায় নিয়ে দেশ একটা উদ্যক্ত হয়ে যাবে, টেনশন হয়ে যাবে। আমি যদিও জানি যে আওয়ামী লীগের লোকজন একটু বেকুব কিসিমের বললে তো আবার অনেক দর্শক মাইন্ড করবেন, একটু সহজ সরল, তারা অনেক উত্তপ্ত হয়ে যাবে, এবং ওই যে চাঁদের সাইদি দেখার মতো দেখা গেল, সূর্যের শেখ হাসিনাকে দেখা যাবে, মনে করে হয়তো পুরা রাস্তাঘাট দখল করে ফেলবে। বাট ওরা বুঝেছে যে ভাই, তোমরা যাই করো তাই করো, তোমরা পাইলে না ফাঁসি দিবা, পাইলে না এইটা করবো ওইটা করবো, সুতরাং ওইটা নিয়ে তাদের টেনশন নেই। তাহলে কি হবে? চট্টগ্রাম বন্দর লোকজনে দেওয়া হবে। এই ধরনের একটা পুরোনো গল্প কাহিনী আমরা কিন্তু অনেকদিন ধরে শুনতেছিলাম। চট্টগ্রাম বন্দরের কাহিনী ছোটখাটো কাহিনী ভাই। নতুন আস্ত বন্দর কাকে যেন কারা দিয়ে দিচ্ছে 30 বছরের চুক্তিতে। আমি নিজে মনে করি যে এটা খুব ভালো হচ্ছে, প্রাইভেটাইজেশনের প্রয়োজন আছে। আমি মনে করি যে বেসরকারি খাতে বন্দর হওয়া ভালো, তারা আসবে, বিনিয়োগ করবে, একটা পোর্ট বানাবে। কিন্তু এখানে বাংলাদেশের স্বার্থ কতটুকু রক্ষিত হবে? বাংলাদেশের বন্দর হবে বাংলাদেশের জমির উপরে, বাংলাদেশের পানি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাফেরা করবে। বাংলাদেশ কি পাবে এখান থেকে? খুব গুড সার্ভিস পাবে, এটা তো একটা কথা হতে পারে না। আপনি তো কাউকে বলতে পারেন না যে ঠিক আছে অমুকের বাসা ও পরিষ্কার রাখতে পারে না, সো ওর অ্যাপার্টমেন্টটা আমি দখলে নিয়ে আমি পরিষ্কার করবো, আমি থাকবো। এটা তো হইতে পারে না। ইউ হ্যাভ টু গিভ এ সার্ভিস চার্জ বা কোনো। এটা কি হবে? এটা কেউ জানে না। কিন্তু বন্দরের এই চুক্তিটা খুব একটা স্পর্শকাতর দিনে সিগনেচার করা হলো, যেদিন শেখ হাসিনার রায়টা বেরোবে। কারণ হচ্ছে সবাই রায় নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু দেখা গেল যে রায় নিয়ে কেউ ব্যস্ত না। আপনারা অনেকেই দেখেছেন যে কোর্টের ভিতরে অর্ধেক লোক ঘুমাচ্ছিল। অনেকে বলবেন যে এটা মাংস মাসুদ মার্কা ইংরেজি স্টেপ ডাউন শুনে ঘুমিয়েছে, তা কিন্তু না, এমনি ঘুমিয়েছে। লোকজন এটা জানে কি হবে। আচ্ছা ঠিক আছে, তো এখন তাহলে কি হবে? এবং আওয়ামী লীগ এটাকে কোনোভাবে প্রতিরোধ করতে আইলো না। আওয়ামী লীগকে দেখে মনে হলো যে ঠিক আছে, কি আর করবে। এবং দুর্ভাগ্য, আপনারা অনেকেই জানেন যে ফাঁসির রায় হইলো আওয়ামী লীগের নেতাদের, শেখ হাসিনা এবং কামাল সাহেবের। আর মিষ্টি খাইতে গিয়ে মারামারি করে বিএনপির ছাত্র দলের একজন মারা গেছে, যেন কোন জায়গায় দেখলাম। এরা নিজেদের মধ্যে এমন ভাবে মারামারি করে, একটা মিষ্টি খাইতে গিয়ে মরে যায়, সে আলাপ বাইরে। কিন্তু তখন এই 32 নম্বরের এই পুরো নাটকটা খুব জোরালো এবং স্পাইসি ভাবে করে রাখা হইলো সারাদিন ব্যাপী। এবং যখন সিগনেচার শেষ হয়ে গেছে, এখন বলছে তুকু বাড়ি চলে যা। প্রিয় দর্শক, এখন কিন্তু আমি সিরিয়াসলি বিদায় নিচ্ছি। এই যে মাঝখানে আপনাদেরকে একটু ক্যামোফ্লেজ করে গেলাম, টাটা বাই বাই বলে আবার ফিরত আসলাম। এই রাজনীতি এখন বাংলাদেশে চলছে। বাট এই দুইটার ফাঁকে আমি এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর করি নাই, এটা নিশ্চিত বলতে পারি।